নানা জটিলতায় চালু হচ্ছে না সিলেট বিমানবন্দরে কার্গো সার্ভিস। পণ্য পরিবহনে যোগাযোগ অবকাঠামোর চ্যালেঞ্জও দেখছেন ব্যবসায়ীরা। দ্রুতই চালুর আশ্বাস বেবিচকের। আমার গাড়ি আমার সব সাইড গ্লাস বাইরে ভাঙছিল। ওদের ব্যবহারই ভালো না। এটা প্রতিনিয়ত হচ্ছে, আর এটা আমার মনে হয় কখনো এটা রোধ করা পসিবল না। বাসের রং বদলালেও পাল্টায় না অভ্যাস, যত্রতত্র যাত্রী তুলে বাড়তি ভাড়া আদায়। হতাশা কাটছেই না রাজধানীবাসীর। সরকারি মালিকানা ভিত্তিক কোম্পানি গঠনের তাগিদ। পানির খুব কষ্ট, আমরা পুকুরের পানি খাই। প্রত্যেকের বাড়ি কারণ না কারণ এই পানিবাহিত রোগগুলো প্রায় ঘরে ঘরে লেগেই থাকে। একটু পানির ব্যবস্থা করলে জনগণ খাই একটু বাঁচতে পারতাম। সুপ্রিয় পানি পেতে মাইলের পর মাইল পাড়ি, 3 দশকে শত কোটি টাকা খরচেও সংকট কাটেনি খুলনা উপকূলে। বৃষ্টির পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়ার পরামর্শ। সাতক্ষীরায় সরকারি হাঁস মুরগি পালন কেন্দ্রে ব্যবহার হয় না ডিম ফোটানো মেশিন, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। দ্রুত চালুর আশ্বাস কর্মকর্তাদের। এবং এনভিডিআর এআই চিফ উন্মোচন, গতি বাড়বে সব ধরনের রোবটের। নতুন প্রযুক্তিতে টেক জায়ান্ট অ্যাপলের চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা প্রযুক্তিবিদদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। পণ্য প্যাকিং ও ওয়্যারহাউস নির্মাণ ছাড়াই উদ্যোগ নেওয়ার পর 3 মাসেও চালু হচ্ছে না সিলেট বিমানবন্দর থেকে কার্গো সার্ভিস। একের পর এক তারিখ পরিবর্তন করেই চলেছে সিভিল এভিয়েশন। তবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে বাংলাদেশ বিমান। অন্যদিকে কার্গো সেবার জন্য ঢাকা সিলেট যোগাযোগ ব্যবস্থা ও পণ্য সংরক্ষণ অবকাঠামো নিয়ে আশঙ্কায় ব্যবসায়ীরা। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো সার্ভিসের সব ব্যবস্থাপনা তৈরি হলেও ঝুলে যাচ্ছে বাস্তবায়ন। 3 বছর আগেই অবকাঠামো নির্মাণ, পরীক্ষা নিরীক্ষার স্ক্যানিং মেশিন বসানো সহ সব ধরনের কাজ শেষ করে সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু নানা জটিলতায় তা আটকে আছে বছরের পর বছর। সবশেষ চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বেবিচক নতুন পরিকল্পনার কথা জানিয়েছিল চলতি মাসে। আইকাও থেকে একটা অনুমোদন লাগে, সেই সার্টিফিকেশনের জন্য ওয়েট করছে। এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে কার্গো সার্ভিসের সব ধরনের সেবা দিতে প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। সিলেট থেকে বিশ্বের যে কোনো গন্তব্যে বিমানযোগে পণ্য পরিবহনের ক্ষেত্রে সেবা দেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাজ এ গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট সম্পূর্ণ প্রস্তুত। আমরা আমাদের দিক থেকে আমাদের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ওয়াইজ আমাদের RA3 ডেজিগনেটেড এরিয়া, যেটা কিনা ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি কর্তৃক একটা নির্ধারিত বাধ্যবাধকতা, সেটারও কাজ আমরা সম্পূর্ণ করেছি। ACC3 সহ সব কাজ আমরা সম্পন্ন করেছি। মূলত সিলেট অঞ্চলের প্যারিশেবল পণ্য রপ্তানি প্রাথমিকভাবে মূল লক্ষ্য বেবিচকের, কিন্তু বাণিজ্যিকভাবে ঢাকার পরে সিলেট এয়ারপোর্টকে কার্গো সার্ভিসের দ্বিতীয় অপশন হিসেবে তৈরি করা হলেও ব্যবসায়ীরা বলছেন যোগাযোগ সহ নানা সংকটের কথা। আমাদের মূলত ফ্যাক্টরি বেসগুলো হলো তো আপনার ঢাকা, গাজীপুর বা মানে কুমিল্লা এবং চিটাগাং, মূলত আমাদের বেস কিন্তু ফ্যাক্টরির এখানে। এটা আমার জন্য মানে ধরেন কম্পেয়ার টু ইন্ডিয়া ইট ইজ বেটার। ঢাকা টু সিলেটের রাস্তার অবস্থা খারাপ, এয়ারপোর্টের বা কার্গো ওয়্যার হাউসে আমি পাঠাচ্ছি, তাহলে এইখানে কাস্টমারের যে আমার প্যাকিং, আমার এইখানের যেই টোটাল আমার গুডসের যে নিরাপত্তা, সেটা আমি ফুল আমার ফ্যাক্টরি থেকে আমি সেটা দিছি, কিন্তু আমার এয়ারপোর্টে গিয়ে সেখানে আমার নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই ইন বিটুইন কিন্তু আমিও জানতেছি না যে আমার মালটা নষ্টভাবে বাইরের কাছে যাচ্ছে নাকি না প্রপার শেপে যাচ্ছে। তথ্য বলছে ব্যবসায়িকভাবে লাভ ক্ষতির হিসাব না কষেই সিলেট বিমানবন্দরে নির্মাণ করা হয়েছে কার্গো অবকাঠামো। পণ্য স্ক্যানিংয়ে 2টি এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা EDS মেশিনের মধ্যে অচল হয়ে রয়েছে একটি। এছাড়া এখনও কার্গো সার্ভিসের অনুমতিও মেলেনি আইকাও থেকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব বিমানের কার্গো সার্ভিস নিয়ে। প্রতিবেদনটা আমরা দেখলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন বাফার সভাপতি কবির আহমেদ। জনাব কবির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে কার্গো একমাত্র এখন কার্গো সার্ভিসের আমাদের অবস্থান হচ্ছে শাহজালাল বিমানবন্দর। সে জায়গায় আসলে কি অবস্থা দেখছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। এটা আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য একটা সময়োপযোগী প্রশ্ন, এবং আপনি জানেন যে আমাদের কার্গো ব্যবস্থাপনার এয়ার ফ্রেইটের একমাত্র এখন ডেস্টিনেশন হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এবং সেখানে অন অ্যাভারেজে যেই বিমানবন্দর থেকে এখন এই মুহূর্তে 300 থেকে 400 টন এক্সপোর্ট হয়।
কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের এই এক্সপোর্টের জন্য আমাদের পর্যাপ্ত সেই সক্ষমতাটা নাই, এবং আস্তে আস্তে বিদেশি এয়ারলাইন্সগুলো সেটা তাদের যেই স্পেসগুলো ছিল সেটা তো কমায় নিয়ে আসছে, শিডিউল ফ্লাইট কমাইছে তারা, প্লাস তারা যেই তাদের ছিল ফ্রেটার অপারেশন তারাগুলো বন্ধ করে দিয়েছে। বিকজ এখানে যেই কারণেই এই সমস্যাগুলো সেটা হচ্ছে যে অন্যান্য আমাদের পাশের যেসব বিমানবন্দরগুলো আছে, যেমন কলকাতা আছে, দিল্লি আছে, মালে আছে, বা শ্রীলঙ্কা, কলম্বো, একটু আমরা যদি দূরে যাই সেটা দুবাই, এবং ওখানকার কম্পারিজনে যে গ্রাউন্ড হ্যান্ডলিংটা, আমাদের এখানে গ্রাউন্ড হ্যান্ডলিং অনেক বেশি এক্সপেন্সিভ। এটা হলো একটা শিডিউল এবং নন শিডিউল ফ্লাইটের দুইটার জন্যেই। তারপরে যেই আমাদের জিএসএ যারা আছে এর উপরেও তারা কিন্তু তাদের প্রয়োজনীয় স্টাফ রাখা লাগে এবং তাদের ইকুইপমেন্ট রাখা লাগে। তারপরে আরও অন্যান্য যেসব এখন যেহেতু আমাদের থার্ড টার্মিনাল চালু হবে, এখানে সক্ষমতা আরও অনেক বেশি কমে গেছে। এই সব মিলে এখানে অনেক বড় একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই জায়গা থেকে আসলে নতুন করে অপশন একটা তৈরি করা সরকারের সিলেট বিমানবন্দর থেকে, ওসমানী বিমানবন্দর থেকে, সেই জায়গায় আসলে কতটুকু সক্ষমতা কিংবা কতটা বিজনেস ভায়াবল কি মনে করছেন এটি চালু করলে? সিলেট বিমানবন্দরটা আমি আশা রাখতে চাই, কিন্তু আসলে সিভিল এভিয়েশন যেভাবে প্ল্যান করছে, সিভিল এভিয়েশনের যে ইনিশিয়েটিভ এবং সুডো বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট হিসেবে, আমার মনে হয় না যে ওখান থেকে তারা এটাকে খুব বেশি সাকসেসফুল করতে পারবে। কারণ হ্যাঁ, ওখানে 3টে এডিএস আছে, ব্যবস্থাপনাটা চমৎকার হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা হলো সিলেটের এখন সেখানে কোনো ফ্রেট ফরওয়ার্ডারদের কিন্তু কোনো অবস্থান নাই। তো যেহেতু বেসিকলি এখন প্যালেট বিল্ডিং থেকে শুরু করে অন্যান্য কাজগুলো কিন্তু ফ্রেট ফরওয়ার্ডিংয়ের যত শ্রমিকরা আছে এয়ারপোর্টে তারাই করে, এগুলো একটা সমস্যা। আমি জানি না বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট হিসেবে তাদের কি সক্ষমতা সেখানে তারা করেছে বাই নাও, বাট আমি একবার সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি সেখানে সেই রকম কোনো প্রস্তুতি এখন পর্যন্ত দেখি নাই। তারপরে আরেকটা যেটা সমস্যা সেটা হলো এটা শুধু এক্সপোর্ট কার্গো বেসিকলি এখন যে অবস্থা দেখা যাচ্ছে, এখন যে কোনো বিমানবন্দর যদি সেখানে ওয়ান ওয়ে ট্রাফিক হয় তখন সেটাকে সুদূর প্রসারী সেটাকে সাস্টেনেবল করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়। তো সেই জন্য আমার মনে হয় এই ব্যাপারে সিভিল এভিয়েশনকে আরও অনেক বেশি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে এবং তাদের প্ল্যানিংয়ের মধ্যে কী আছে সেটা তারা দেখতে হবে। এবং আমরা আমরা বিং স্টেক হোল্ডার হিসাবে আজকে পর্যন্ত কিন্তু আমরা জানি না যে সেখানে আসলে কি হচ্ছে। এবং বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বাফা, আমি বলবো যে 99.99% স্টেক হোল্ডার সেখান থেকে কাজ করার জন্য। কিন্তু আমি বিং প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসোসিয়েশন, আমি কিন্তু নিজেও জানি না আসলে আজ পর্যন্ত কী করছেন। এখন সরকারের 2টা দপ্তর, ওনারা যদি সেখানের ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন, আমাদেরকে যদি সেদেরকে সংশ্লিষ্ট না করেন, তাহলে সেটা ওনারা বাণিজ্যিকভাবে কতটুকু লাভবান করবেন এবং অপারেশনালি এটা কতটুকু সাকসেসফুল হবে, এটা সত্যিকার অর্থেই সন্দিহান। সিলেটের যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে বসছিলেন বেবিচক, কৃষি মন্ত্রণালয়, সেক্ষেত্রে লক্ষ্য হচ্ছে প্যারিশেবল আইটেম প্রাথমিকভাবে তাদের সেখান থেকে এক্সপোর্ট করা সিলেট থেকে। সেক্ষেত্রে প্যারিশেবল আইটেম কি ভেজিটেবল যেটাই বলি সেটি পাঠানোর জন্য কিন্তু সেখানে প্যাকিং হাউস দরকার, সার্টিফাইড প্যাকিং হাউস, সেটি কিন্তু নির্মাণ করা হয়নি। ওয়ার হাউসও নেই খুব বেশি বড়, যে ব্যবসায়ীরা কোথায় সংরক্ষণ করবে। তো এই অবকাঠামো, এই অচল অবস্থার মধ্যে কিভাবে আসলে উদ্যোগটা নিতে পারে? যদিও জানুয়ারিতে হওয়ার কথা, সেটা মার্চেও হচ্ছে না। তা আপনারা কি মনে করছেন আসলে? প্যারিশেবল এই মুহূর্তে সেখান থেকে চালু করা যাবে না, সেটা একেবারে নিশ্চিত, আপনার কথাই আপনি বললেন। এবং সেই ধরনের কোনো উদ্যোগ সরকারের আছে সেটাও অ্যাকচুয়ালি ভিজিবিলি দেখা যাচ্ছে না, কিন্তু কাগজ কলমে হয়তো আগাচ্ছে। তবে সেখানে আমরা জানি বাংলাদেশ থেকে সবচেয়ে বড় যেই এয়ার ফ্রেট রপ্তানি করে যেটা ইন্ডিটেক্স, তারা সেখান থেকে ফ্লাইট অপারেশন করবে, সেভাবে তারা প্রিপারেশন নিচ্ছে। বাট ইন্ডিটেক্সও কতটুকু স্মুথলি সেখান থেকে করতে পারবে সেটা নিয়ে আমি এখনও সন্দিহান। যেটা আপনাকে আগে বলছিলাম যে এখানে আসলে স্টেক হোল্ডারদের সাথে যদি এই বিষয়গুলো নিয়ে সমন্বয় করা না হয় তাহলে এটা সাকসেসফুল করাটা অত্যন্ত কষ্টসাধ্য হবে। আমি মনে করি যে এরকম একটা ফ্যাসিলিটি করার পরে সেখানে যদি সংশ্লিষ্টদেরকে নিয়ে বসে যদি প্ল্যানিং করা না হয় তাহলে এটা কিন্তু চালানোটা খুবই ডিফিকাল্ট হবে। আপনারা যেভাবে পরিচালনা করবেন, কিংবা আপনাদের তো এখানে বড় ধরনের আপনাদের হচ্ছে অংশগ্রহণ রয়েছে, সেক্ষেত্রে সরকারি দপ্তরের এরকম অসহযোগিতা, সমন্বয়হীনতা, আসলে এটার জন্য কতটা বিজনেস ভায়াবল, কতটুকু কি হয়, কি মনে করেন? এটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমি বলবো এটা বরাবরই কিন্তু তাই হয়ে আসছে। এখন আমরা নিজেরা উদ্যোগী হয়ে তখন যেন
দেশের অর্থনীতির স্বার্থে, ব্যবসা বাণিজ্যের স্বার্থে আমরা তো এই দেশের মানুষ, আমরাও চাচ্ছি যে এটা সচ্ছল হোক, সেটার জন্য আমরা নিজেরাই উদ্যোগী হয়ে যাচ্ছি এবং আমাদের উদ্যোগের কারণেই কিন্তু বেসিক্যালি এই কাজগুলো এখানে হচ্ছে। আমি প্রাসঙ্গিকভাবে যদি বলি, যেমন আমাদের ঢাকা বিমানবন্দরের যে ইডিএস ব্যবস্থাপনা, আপনারা জানেন কত দিন যাবত আমরা সেখানে সাফার করছিলাম এবং সেখানে সেটা সিভিল এভিয়েশন ম্যানেজ করছে। সিভিল এভিয়েশন কেন ওয়্যারহাউস ম্যানেজ করবে? সিভিল এভিয়েশন কেন ওয়্যারহাউস ভাড়া দিবে? সিভিল এভিয়েশন কেন ইডিএস ম্যানেজ করবে? সিভিল এভিয়েশন তো রেগুলেটর, সে পলিসি তৈরি করবে, সে তার ফ্যাসিলিটি দিয়ে দিবে, যে যার মতো ফ্যাসিলিটি করে তখন সে তার মতো করে সে তার ওয়্যারহাউস সে মেনটেন করবে। যেমন সিভিল এভিয়েশন জায়গাটা দিবে, সে জায়গা দিবে, আমরা যা স্টেক হোল্ডার আছি আমরা ওয়্যারহাউস করে নিব। এখন আমরা সিভিল এভিয়েশনের দরজায় ওয়্যারহাউস নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ঘোরাঘুরি করতে করতে আমাদের অবস্থা একেবারে নাভিশ্বাস অবস্থা। এবং ওনারা এমন ধরনের রেগুলেটর, আসলে ওনারা তখন যেটা বলে দে বিকাম লাইক মানে রুলিং কাইন্ড অফ অথরিটি। মানে সিভিল এভিয়েশন ইটসেলফ ইজ এ ফ্যাসিজম অর্গানাইজেশন আমি বলবো, যদি আমি এক কথা বলতে চাই। একটু যদি বলেন যে পট পরিবর্তনের আগে কি ছিল আর এখন কি অবস্থা, কাস্টমস এবং ফ্যাসিলিটি? আমি বলবো যে সিভিল এভিয়েশন এবং কাস্টমস পট পরিবর্তনের পরে যে খুব বেশি যে এখানে চেঞ্জেস আসছে সেটা আমি বলবো না। তবে কাস্টমসের আপনি যদি জাতীয় রাজস্ব বোর্ডের কথা বলি, চেয়ারম্যান মহোদয় উনি অত্যন্ত ডাইনামিক একজন মানুষ, উনি চেষ্টা করছেন সেই দিক থেকে। এখন কাস্টমসও কিছু নতুন আইন করেছে যে লাস্ট মিনিটে এয়ারলাইন্স চেঞ্জ করা যাবে না, আর একটা ফ্লাইট তো ক্যান্সেল হতে পারে, তখন তো আমার এয়ারলাইন্স চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে কী হবে? তো এই সমস্ত নতুন নতুন আইনগুলো সত্যিকার অর্থে আমাদের বাণিজ্যের জন্য কিন্তু অনেক বড় একটা বাধা। অনেক অনেক ধন্যবাদ জনাব কবির ভাই, আমাদের এখানে এসে উপস্থিত হয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম কার্গো সার্ভিস নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন বাফা সভাপতি কবির হোসেন। শিল্প প্রতিষ্ঠানের মালামাল ছাড়ে বেশি টাকা দাবি করা নিয়ে কর্মবিরতি পালন করছে ঢাকা কাস্টমস হাউস C&F এজেন্টরা। সকালে তারা এই কর্মসূচি ঘোষণা করেন। C&F এজেন্ট ভবনের সামনে এনে তারা অভিযোগ করেন, একটি শিল্প প্রতিষ্ঠানের মালামাল ছাড় করতে গেলে অতিরিক্ত টাকা দাবি করেন রাজস্ব কর্মকর্তা আলামিন। অতিরিক্ত অর্থ নিয়ে কথাবার্তার সময় বারমুখী আচরণও করেন তিনি। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন এজেন্টরা। কোনোভাবেই শৃঙ্খলায় আসছে না রাজধানীর গণপরিবহন ব্যবস্থা। বাস রুট রেশনালাইজেশনকে নতুন মোড়কে আনার আশা জাগানো গোলাপি বাসও হতাশায় ডুবিয়েছে নগরবাসীকে। বিস্তারিত আলামিন তুষারের প্রতিবেদনে। রাজধানীর গণপরিবহন খাতকে শৃঙ্খলায় আনতে এতদিন নিয়ম করে বৈঠক করত বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটি, কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর এখন আর তাও হচ্ছে না। বাস রুট রেশনালাইজেশনকে পাশ কাটিয়ে বেসরকারি উদ্যোগে 6 ফেব্রুয়ারি চালু হয় কাউন্টার ভিত্তিক নির্দিষ্ট রঙের বাস চলাচল। প্রথম রুট হিসেবে আব্দুল্লাপুর হয়ে রাজধানীতে প্রবেশ করা সব বাসের রং নির্ধারণ করা হয় গোলাপি, কিন্তু কদিন যেতে না যেতেই মুখ থুবড়ে পড়ে এ ব্যবস্থা। সব জায়গায় নেই কাউন্টার, তাই ই টিকেটিং ব্যবস্থাও চালু হবার আগেই বন্ধ। আর যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা যেন অধিকার, সঙ্গে বাড়তি ভাড়া আর একে অপরকে দোষারোপ তো আছেই। গাড়ি চালায় বেতনও পাইনি, যেদিন একটা কাউন্টার চলছে সেদিন টাকা আর সবই খেয়ে লেছে। পাবলিক টিকিট কাটতেও দাঁড়াই দেওয়া লাগে। এক জায়গায় কাউন্টার আছে, আরেক জায়গায় নাই। এর লেগে আমার গাড়ি হেনে রাখা আমার সব সাইড গ্লাস বাইরে ভাঙছিল। যাত্রীরা নামতে চাবে, ওদের ব্যবহারই ভালো না। ওরা অ্যাকচুয়ালি মুখে বলে একটা, কাজে করে একটা। এই বাংলাদেশের যে একটা যানজটের যে একটা সমস্যা, এটা প্রতিনিয়ত হচ্ছে, আর এটা আমার মনে হয় কখনো এটা রোধ করা পসিবল না। বেশি টাকা আয় করতে মালিক সমিতির সিদ্ধান্ত মানতে নারাজ পরিবহন শ্রমিকরা, সঙ্গে সিটি কর্পোরেশনের অসহযোগিতার অভিযোগ আছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির। কন্ট্রাক্ট যে সিস্টেমটা, এই সিস্টেমটা মালিক এবং শ্রমিকের মধ্যে একদম বিষ পোড়ার মতন হয়ে উঠেছে। সিটি কর্পোরেশনের সাপোর্ট পাচ্ছি না। আমরা কাউন্টার যখন বসাতে যাই তখন আমরা বহুত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মেট্রো রেলের মতো সরকারি মালিকানাধীন কোম্পানি গঠন করে চলতি বাসগুলোকে অধিগ্রহণ করলেই সমাধান আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্টেট ওন কোম্পানি যদি করা হয় সেখানে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকবে। যে বাসগুলোর আসলে ইকোনমিক লাইফ শেষ, অনেকটা লক্কর অবস্থা, আয়ুষ্কাল পেরিয়ে গেছে, কোম্পানি চাইলে এই বাসগুলো কিন্তু ফেজ আউট করে ফেলতে পারবে। যেহেতু কোম্পানি তৈরি হবে এবং যারা এখন ব্যবসা করছেন তারা কিন্তু এই কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারে, তারা সেখানে বিনিয়োগ করবে এবং তখন বাসের যে ফ্লিটগুলি আছে সেটা ধীরে ধীরে কিন্তু আরও উন্নত মানের করা সম্ভব এবং ইকোসিস্টেমটা তখন কিন্তু ঠিক হয়ে যাবে। বিআরটিএর হিসেবে বর্তমানে রাজধানীর 291টি রুটে চলাচল করা বাসের সংখ্যা 9027টি। উন্নত নগরের মতো সকল বাসকে এক ছাদের নিচে আনতে যাত্রীদেরও নিয়ম মেনে চলায় অভ্যস্ত হতে হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। আল আমিন তুষার,
সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে বেনাপোল বন্দর কার্গো ভেহিকেল টার্মিনালের বাণিজ্যিক কার্যক্রম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সহজ করতে 2022 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সরকারের অর্থায়নে বেনাপোল স্থলবন্দরে প্রথমে 25 একর জায়গা এবং পরবর্তীতে 16 একর জায়গা অধিগ্রহণ করা হয়। প্রথম অংশে বন্দর কর্তৃপক্ষ 25 একর জায়গায় তাদের অবকাঠামো নির্মাণ শেষে কাজ শুরু করে 16 একর জায়গায়। তবে এ সময় সীমান্তরক্ষী বিএসএফ এর বাধার মুখে বন্ধ হয়ে যায় প্রায় 3 মাসের জন্য 16 একরের নির্মাণ কাজ। ফলে বন্দর কর্তৃপক্ষ কিন্তু বাধ্য হয়ে 25 একর জমিতে বন্দরের যে কার্গো ভবন, সেই কার্গো ভবন বা বন্দর যে কার্যক্রম সেটি কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীবারে বিএসএফ সাথে আলোচনার সাপেক্ষে 16 একর যে জায়গায় সেখানে কিন্তু অবকাঠামো যে নির্মাণ সেটা নির্মাণ কাজ শুরু হয়েছিল। বর্তমানে কিন্তু 16 একরের যে জায়গায় সেখানে হচ্ছে অবকাঠামো উন্নয়ন কাজ শেষ হয়, কিন্তু এখন পুরো দমে যে 41 একর জায়গা, সেই 41 একর জায়গায় কিন্তু যে বন্দরের কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। এই 41 একর জায়গায় রয়েছে একটি ফায়ার স্টেশন, একটি ইউটিলিটি ভবন, একটি বন্দর সেবা ভবন, একটি কার্গো ভবন, একটি ওয়াশ ভবন এবং একটি কেমিক্যাল শেড নির্মাণের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান আছে। এছাড়া এই 41 একর জায়গায় যে বন্দরের যে কার্যক্রম সেখানে কিন্তু প্রায় 2000 ট্রাক কিন্তু পার্কিং এর যে সুযোগ সেটি কিন্তু এখানে থাকছে। বন্দর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে বেনাপোল বন্দরে এই যে 41 একর জায়গায় বন্দর যে কার্গো ভেহিকেল টার্মিনালের যে কার্যক্রম সেটি কিন্তু এখন পুরো দমে শুরু হওয়ায় কিন্তু এই পথে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু গতিশীলতা বেড়েছে। ফলে সামনের দিনে কিন্তু রাজস্ব যে আয়ে বড় ভূমিকা রাখবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে 41 একর জায়গায় যে বন্দর কার্গো ভেহিকেল টার্মিনাল যে পুরো কাজ শুরু হয়েছে তার সর্বশেষ। পণ্য পরিবহন টার্মিনাল চালুর বিস্তারিত জানতে এতক্ষণ ছিলাম সরাসরি বেনাপোল স্থলবন্দরে। দর্শক, এবারে জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। একটু বলি যে গতকালও কিন্তু নিম্নমুখী প্রবণতায় সূচকের নিম্নমুখী প্রবণতায় কিন্তু কার্যক্রম শেষ হয় ডিএসসির প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজকে কিন্তু সেটি কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু লেনদেন শুরু হয়েছে। আমরা দেখছি যে এখন প্রায় বলা চলে যে 1 ঘন্টার মতো লেনদেন কিন্তু হওয়ার পথে। সেক্ষেত্রে 6 পয়েন্ট বেড়ে অর্থাৎ 6 পয়েন্ট বেড়ে কিন্তু 5213 পয়েন্ট অবস্থান করছে ডিএসসির প্রধান সূচক। এছাড়া 1 পয়েন্ট বেড়ে কিন্তু ডিএসসি সরিয়া সূচক অবস্থান করছে 1159 পয়েন্টে। 6 পয়েন্ট বেড়ে বিশেষায়িত ডিএসসি 13 সূচক অবস্থান করছে, আমরা দেখছি যে 1888 পয়েন্টে। এছাড়া 185টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী, নিম্নমুখী অবস্থায় রয়েছে 121টি প্রতিষ্ঠানের শেয়ারের দর এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 77টি শেয়ারের দর। আর বাজার হাতবদল হয়েছে এখন পর্যন্ত শেয়ারের সংখ্যা আমরা দেখছি 57,166টি এবং যার বাজার মূল্য আমরা দেখছি 192 কোটি টাকা এবং 83 লাখ টাকা, 92 কোটি 183 লাখ টাকা। এছাড়া টপ 20 যদি বলি আমরা, শীর্ষ 20টি প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানগুলো তাদের শেয়ার হাতবদল হচ্ছে, সেক্ষেত্রে শুরুতে আমরা দেখছি শাহিনপুকুর সিরামিক্স প্রতিষ্ঠানটি তাদের শেয়ারের দর এখন পর্যন্ত দেখছি 26 টাকা 30 পয়সা, সর্বোচ্চ ছিল 27 টাকা 10 পয়সা। 2 নম্বর অবস্থানে রয়েছে একমি পেস্টিসাইড প্রতিষ্ঠানটি, তাদের শেয়ার দর বিক্রি হচ্ছে 15 টাকা 90 পয়সা। তো 3 নম্বরে রয়েছে সালাম, 4 নম্বরে ওরিয়ন ইনফিউশন, 5 নম্বরে রয়েছে গোল্ডেন সন। সেক্ষেত্রে সব কিছু বলা চলে যে শেষ কার্যদিবসে অনেকটাই পুঁজিবাজারে যারা বিনিয়োগ করছেন তাদের সহবান্ধব হিসেবে কিন্তু আজকে লেনদেন অনেকটা চলছে। তো এই ছিল এখন পর্যন্ত ডিএসসি সবশেষ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দেখছেন এই সময় বাণিজ্য। খুলনার উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট বেড়েই চলেছে। সংকট নিরসনে 3 দশকের বেশি সময় ধরে সরকারি বেসরকারি নানা উদ্যোগ আর শত কোটি টাকা বাজেট বরাদ্দ হলেও তা টেকসই হয়নি। বিশেষজ্ঞদের মত, শুধু বর্তমান নয়, ভবিষ্যতের কথা চিন্তা করে স্থায়ী সমাধানে নজর দিতে হবে ভূগর্ভস্থ ও ভূ উপরিস্থ পানির প্রাপ্যতা নিশ্চিতে।
নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। গ্রামের মেঠোপথ ধরে লাইন দিয়ে পানি সংগ্রহ করতে ছুটছেন প্রত্যন্ত অঞ্চলের নারীরা। দেশের দক্ষিণ উপকূলের মানুষের এই সংগ্রামের চিত্র পাল্টেনি 3 দশক ধরে, বরং কোথাও কোথাও সংকট আরো বেড়েছে। একই সমস্যায় যোগ হয়েছে নতুন এলাকাও। কলের পানি টক, কলের পানি খাতে পারি না, পানির পিপাসার জ্বালায় ফারান্ডা বার হয়ে যায়। না খাইলে তোমার জীবনই বাঁচে না, এই পানির পরে আমাকে নির্ভর। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য বলছে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার 9 উপজেলার অন্তত 48টি ইউনিয়নের 3 লাখেরও বেশি পরিবার সুপেয় পানি সংকটে। এসব স্থানের কোথাও নারীদের 2 থেকে 3 কিলোমিটার পথ হেঁটে, কোথাও আবার তাও না পেয়ে পুকুরের অনিরাপদ পানি সংগ্রহ করতে হচ্ছে। রান্না করে খাই, এমনি খাই, পানিতে আলো নানা রকমের পোকামাকড় হয়, পাতা পড়ে, ডায়রিয়া, আমাশয়, যেগুলো পানিবাহিত রোগ সেগুলো লেগেই থাকে কারণ না কারোর ঘরে। পানির ব্যবস্থা করলে জনগণ খাই একটু বাঁচতে পারতাম। সুপেয় পানি সংকট নিরসনে গত 5 বছরে 3 উপকূলীয় জেলায় 600 কোটি টাকার বেশি ব্যয়ে সরকারি 8টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এছাড়া 16 থেকে 20টি বেসরকারি সংস্থা আরও অর্ধশতাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব প্রকল্পে অন্তত 10 ধরনের প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করা হয়, তবে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যায়নি কোনো প্রকল্পে। সমস্যাটা সমাধান দীর্ঘস্থায়ী এবং টেকসই সমাধান করতে পারি, সেটার বিষয়ে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করছে। দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের জন্য, টেকসই সমাধানের জন্য সাধারণ প্রযুক্তির সলিউশন, ওই বৃষ্টির পানি সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব পড়ছে, রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। সুপেয় পানির সংকট নিরসনে বর্তমানে 3 উপকূলীয় জেলায় 3টি সরকারি প্রকল্প চলমান আছে। সুপেয় পানির এই সংকট শুধুমাত্র পরিবেশগত সমস্যা নয়, মানবিক সংকটও বটে। অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকেই ভূগর্ভস্থ ও ভূ উপরস্থ পানির প্রাপ্যতা নিশ্চিতে আরও গবেষণা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়ের দাবি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। রাজশাহীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এই মুহূর্তে নগরীর আরডিএ মার্কেটে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। ঈদ বাজারের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের দিন যত ঘনিয়ে আসছে, যে মার্কেটে বেচা কেনা ততই বেড়েছে। বিশেষ করে আমরা রাজশাহীর আরডিএ মার্কেটে আছি। এই রাজশাহীর আরডিএ মার্কেটে কিন্তু আমরা সকাল থেকেই সেই চিত্র দেখতে পাচ্ছি। বিশেষ করে এখন মেয়েদের যে ড্রেসগুলো রয়েছে, সেই ড্রেসগুলো যে বেশি বিক্রি হচ্ছে, সেই ড্রেসগুলোর মধ্যে এবার ফার্সি নামের একটি ড্রেস বেশি বিক্রি হচ্ছে এবং নায়রা নামের একটি ড্রেস বেশি বিক্রি হচ্ছে। এবার কিন্তু এগুলো পাকিস্তানি বলে যারা বিক্রেতা তারা সেটি দাবি করছেন এবং এই ড্রেসগুলোর মূল্য কিন্তু প্রায় 3 থেকে 3.5, কোনো কোনো ক্ষেত্রে 4,000 পর্যন্ত এগুলো বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা যেমন এবার ফ্রক টাইপের ড্রেস এবার বেশি বিক্রি হতে দেখছি। পাশাপাশি এই আরডিএ মার্কেটের দ্বিতীয় এবং তৃতীয় তলাতে বিশেষ করে পাঞ্জাবি এবং প্যান্ট শার্ট এইসবের দোকান। এই বিশেষ করে ছেলেরা কিন্তু এসব ক্ষেত্রে বেশি 2 তলা এবং 3 তলা থেকে এই প্যান্ট শার্ট বেশি কিনছেন। পাশাপাশি আমরা শাড়ির দোকানেও বেশ ভিড় দেখেছি। একেবারে শাড়ি, এর মধ্যে বিভিন্ন দামের শাড়ি রয়েছে, এই শাড়িগুলো বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা সিল্ক শাড়ির উপরে দেখেছি ক্রেতাদের একটু আলাদা চাহিদা রয়েছে এবং প্রতি বছরের মতো কিন্তু এবছরে কিন্তু সিল্ক শাড়ির যে কদর সেটি কিন্তু ক্রেতাদের কাছে রয়েছে। আমরা বেশ কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এবছরও কিন্তু আসলে প্রতি বছরের ন্যায় জিনিসপত্রের দাম তারা কিন্তু বেশি বলছেন বিপণী বিতানগুলোতে। আমরা এর কারণ হিসাবে বিক্রেতাদের কাছে জানতে চেয়েছি। তারা যেটি বলছেন যে আসলে প্রতি বছরই যেহেতু উৎপাদন খরচ বাড়ছে, এই কারণে আসলে ঈদের আগে পোশাকের দাম কিছুটা বেড়েছে, এমনটা আসলে তারা স্বীকার করেছেন। সব মিলিয়ে যদি বলা চলে, যত দিন যাচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে ঈদের মার্কেটের যে বেচা কেনা, ঈদের যে পোশাকের বেচা কেনা, সেগুলো আমরা সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই জমজমাট অবস্থা কিন্তু দিনে যেমন সন্ধ্যার পরও কিন্তু তেমনটি জমজমাট থাকছে। এই ছিল আমার কাছে রাজশাহীর আরডিএ মার্কেট থেকে সর্বশেষ। ঈদ কেনাকাটা খবর জানতে এতক্ষণ ছিলাম রাজশাহীতে। ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন সিলেটের কানাইঘাটের কাউসার আহমেদ। মঙ্গলবার বিকালে জেলাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান। দেশজুড়ে চলা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এ ঘোষিত আবারও মিলিয়নিয়ার অফারের
আওতায় এই পুরস্কার জিতেন কাউসার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিএমও জাহিদ আহমেদ, ওয়ালটন ফ্রিজের সিবিও তাহসিনুল হক সহ অন্যান্য কর্মকর্তারা। রাজধানীর বাড্ডায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিশেষ ইফতারের আয়োজন করেছে কনজিউমার ব্র্যান্ড, এসিআই, অ্যারোসল এবং অ্যাঞ্জেলিক। ভালো কাজের হোটেলের সঙ্গে যৌথ এই উদ্যোগের ফলে 400 শিশু প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সাথে একসঙ্গে ইফতার উপভোগ করে। অনুষ্ঠানটির উদ্দেশ্য সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার সরবরাহ করে মানবিকতা, মূল্যবোধ পালন ও উদারতার বার্তা ছড়িয়ে দেয়া। পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাও এর লক্ষ্য বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নানা জটিলতায় চালু হচ্ছে না সিলেট বিমানবন্দরে কার্গো সার্ভিস। পণ্য পরিবহনে যোগাযোগ অবকাঠামোর চ্যালেঞ্জও দেখছেন ব্যবসায়ীরা, দ্রুতই চালুর আশ্বাস বেবিচকের। বাসের রং বদলালেও পাল্টায় না অভ্যাস, যত্রতত্র যাত্রী তুলে বাড়তি ভাড়া আদায়। হতাশা কাটছেই না রাজধানীবাসীর, সরকারি মালিকানা ভিত্তিক কোম্পানি গঠনের তাগিদ। এবং সুপেয় পানি পেতে মাইলের পর মাইল পারি, 3 দশকে শত কোটি টাকা খরচেও সংকট কাটেনি খুলনা উপকূলে। বৃষ্টির পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়ার পরামর্শ। এই ছিল এই সময় বাণিজ্য। সঙ্গে থাকুন সময়।